আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি ইমাম হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস 2026। 25 অক্টোবর বার্মিংহামের বিংলিং হলে পর্দা উঠবে বার্নার্ড ওয়ে আয়োজনের। ব্রিটেনের কার্ডিফে জালালিয়া মসজিদে দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত, আয়োজন পরিণত হয় মিলন মেলায়। এবং 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 62.25%, সন্তোষ শিক্ষামন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে যাব বিস্তারিত। যুক্তরাজ্যে ব্যবসা, পেশা ও সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্রিটিশ বাংলাদেশিদের সম্মাননা জানাতে আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস 2026। লন্ডন থেকে তানভীর তারেক জানান, আগামী 25 অক্টোবর বার্মিংহামের বিংলি হলে দেশ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বসবে এই বার্নার্ড আয়োজন। গ্লোব লার্নিং পাথওয়ের নিবেদনে অনুষ্ঠিত হতে যাওয়া এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেশ ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মিসবাহুর রহমান অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি ব্যক্তিত্ব ও তরুণ উদ্যোক্তাদের সাফল্য উদযাপন এবং তাদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে এবছর মোট 33টি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল, আহসান হাবিব সাবু, ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, মিডিয়া কোঅর্ডিনেটর বদরুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আলেয়া খান। আমাদের প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা আগামী চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড 2026 বিংলি হল বার্মিংহামে অনুষ্ঠিত হবে। এখানে আমরা নতুন উদ্যোক্তা যারা, তাদেরকে আমরা সম্মানিত করব। Today officially launch our event which will take place on 25th of October in Birmingham Bingley Hall. এবং আগামীতে আমাদের যে প্রোগ্রাম হবে বাংলাদেশি ব্রিটিশ অ্যাওয়ার্ড অক্টোবরে বার্মিংহাম বিংলি হলে হবে। আপনাদের সহযোগিতা চাচ্ছি। বাংলাদেশের প্রবাসীরা যারা ইংল্যান্ডে থেকে ব্যবসা করছেন, তারা যেন ব্যবসার সাফল্যতা এবং তাদের যারা অনেক স্ট্রাগল করছেন, তাদের সবাইকে আমরা হাইলাইট করতে চাই, তাদেরকে সাপোর্ট করতে চাই। ব্রিটেনের কার্ডিফ জালালিয়া মসজিদ ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন কমিটির উদ্যোগে এক দোয়া মাহফিল ও প্রীতি ভোজের অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবীণ ও নবীন প্রবাসী কায়নাত ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। নতুন কমিটির চেয়ারম্যান আলহাজ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল ওয়াহিদ বাবুল ও ট্রেজারার সৈয়দ আশরাফ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় এই আয়োজন। সভার শুরুতে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে মসজিদ প্রতিষ্ঠায় অবদান রাখা প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত, অসুস্থদের আরোগ্য এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে কার্ডিফ কাউন্টি কাউন্সিলর সালেহ আহমেদ ও সাংবাদিক মোহাম্মদ মাকিস মনসুর সহ কমিউনিটিদের জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। এবার বাংলাদেশ প্রসঙ্গ। সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। প্রকাশের পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এবছর দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে গড় পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 শিক্ষার্থী। হাসান আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন প্রান্ত পারভেজ। দীর্ঘ অপেক্ষার অবসান, প্রকাশ হয়েছে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল হাতে পেয়েই বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা। একে অপরকে জড়িয়ে ধরে করেন কোলাকুলি, আর বিজয়ের ভি চিহ্ন দেখিয়ে আনন্দে মেতে ওঠার দৃশ্য ফুটে ওঠে শিক্ষাঙ্গনগুলোতে। কাঙ্ক্ষিত ফল প্রকাশের পর শিক্ষার্থীদের চোখে মুখে ছিল নতুন স্বপ্ন আর আনন্দ। এ সময় তারা জানান আগামীর প্রত্যাশা ও অনুভূতির কথা। যে
রেজাল্ট আমি করেছি এটা আমাকে সামনে ধরে রাখতে হবে, এটার চেষ্টা করব। আর সামনে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাওয়ার ইচ্ছা আছে, তো সেই অনুযায়ী আমার সবগুলো সাবজেক্টে ভালোই নাম্বার এসেছে। যখন বারবার রেজাল্ট পিছাচ্ছিল তখন তো সংখ্যা সবচেয়ে বেশি বেড়ে যায়, কিন্তু আজকে রেজাল্ট প্রকাশের পর সব সংখ্যা কেটে গিয়েছে। আমার মা আমার রেজাল্ট বলতে বলতে কান্না করে দেয়। আমার মা বাবা যে খুশি, এটাই আমার জন্য অনেক। নার্ভাসনেস অনেক ছিল, তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যেই কয়জনের রেজাল্ট দেখেছি সবাই A+ পেয়েছে। সন্তানদের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার প্রত্যাশাও জানান তারা। প্রশ্নপত্রে যেন ভুল না থাকে, শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদের কাছে আমাদের অভিভাবক হিসেবে আমাদের চাওয়া, এখন যা রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ, এরপরে ওরা আরো ভালো করবে। আমার প্রথম সন্তানের এরকম একটা ভালো রেজাল্ট, এটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। সব সাবজেক্টে A+ পেয়েছে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তবে ফলাফলের উচ্ছ্বাসের পাশাপাশি রয়েছে হতাশার চিত্র। এবারের এসএসসি পরীক্ষায় ফেল করেছেন 6,90,608 জন শিক্ষার্থী। এছাড়া 312টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। ফল প্রকাশের পরপরই উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। অভিভাবকদের প্রত্যাশা, তাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের স্বার্থে কাজ করবে, মুখ উজ্জ্বল করবে অভিভাবকদের। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সুন্দর হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিজ্ঞতা আছে, সে আলোকে এবারও পদক্ষেপ নেওয়া হবে। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছিল, তখন শূন্য পাশের সংখ্যা বর্তমানের তুলনায় 3-4 গুণ বেশি ছিল। তবে বিভিন্ন পদক্ষেপ নেয়ার ফলে সেই সংখ্যা ক্রমান্বয়ে কমে এসেছে। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যাও বর্তমানের তুলনায় প্রায় 5 গুণ বেশি ছিল। সে সময় বিভিন্ন ব্যবস্থা নেয় ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছিল বলেও জানান তিনি। 0% যদি কোনো স্কুলে, কলেজ, মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা, এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। 2001 থেকে 2006 পর্যন্ত শতভাগ ফেল এর 5 গুণ ছিল। সেই সময় আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে সেটাকে উন্নত করেছিলাম। আমাদের দায়িত্ব হলো এই শিক্ষা যদি খারাপ হতে থাকে সেটাকে উন্নত করা। কোনো মন্ত্রণালয় বা বিভাগের একার পক্ষে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এসডিজি বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি অর্জন কৌশলগত কাঠামো নির্ধারণের বিষয়ে জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত 1.5 যুগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে সরকার কাজ করছে। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি অর্জন কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের 3টি গ্রামকে এসডিজি ভিলেজ প্রকল্প হিসেবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে সরকারের নেওয়া নানা সামাজিক পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এসডিজি ভিলেজের যে মডেল নিয়ে সরকার কাজ শুরু করেছে, আগামীতে দেশের প্রতিটি জায়গায় তা বাস্তবায়ন করা হবে। এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। এসডিজি বাস্তবায়ন নিয়ে নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটি বাস্তবায়নে সরকার প্রচেষ্টা চালাতে পারে, তবে এর সুফল পেতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়। এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, গণমাধ্যম এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত সহযোগিতা। তিনি জানান, বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল, ঋণ নির্ভরতা বাড়িয়ে দেশকে পঙ্গু করেছিল। তবে তা থেকে উত্তরণে বর্তমান সরকার বদ্ধপরিকর। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ
সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। এছাড়া দেশের অর্থনীতি টেনে তুলতে সরকার 5 বছর মেয়াদী নানা পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান। হাই কমিশনার ঢাকায় গত 2 মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক, আর ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। আর এইটা আমাদের যা হিস্টোরিক্যাল আছে ওইটা তো আপনি বদলাতে পারবেন না, আমাদের নেবারহুড তো বদলাতে পারবে না, হিস্ট্রি বদলাতে। আমি সবসময় বলি যে উই ডোন্ট অনলি শেয়ার দ্য বর্ডার, উই শেয়ার ড্রিমস। আমরা তো স্বপ্ন শেয়ার করব, তাই তো। আর আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। কে জানতো দিনের পর দিন কষ্ট করে জমানো সেই টাকাগুলোই একদিন তোফাজ্জলের সংসারের স্বপ্নের বদলে কান্না হয়ে ফিরবে। একটু একটু করে জমানো 2 লাখ টাকা যে এভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তা কি কখনো ভেবেছিলেন এই কৃষক দম্পতি? সংসারের অভাব থাকলেও ভবিষ্যতের জন্য একটু একটু করে যে আশাটুকু জমিয়েছিলেন তোফাজ্জল ও তার স্ত্রী, আজ সেই আশার জায়গায় শুধুই হতাশা। বিস্তারিত টেস্ট রিপোর্টে। দিনের পর দিন কষ্ট করে জমানো টাকাগুলোই যে একদিন তোফাজ্জলের সংসারের স্বপ্নের বদলে কান্না হয়ে ফিরবে, এটাই বা কে জানতো? একটু একটু করে জমানো 2 লক্ষ টাকা যেভাবে গুরু গুরু হয়ে যাবে তা কি কখনো ভেবেছিল এই কৃষক দম্পতি? সংসারে অভাব থাকলেও ভবিষ্যতের জন্য একটু একটু করে যে আশাটুকু জমিয়েছিলেন তোফাজ্জল ও তার স্ত্রী, আজ সেই আশার জায়গায় শুধুই হতাশা। গাইবান্ধার ধুমাইটারি গ্রামের কৃষক তোফাজ্জলের কাছে এই টাকা শুধু টাকা ছিল না, ছিল বহুদিনের পরিশ্রমের ফসল, ছিল সংসারের ভবিষ্যতের ভরসা। কৃষিকাজ করে যে আয় করতেন সেখান থেকে সংসারের প্রয়োজন মিটিয়ে অল্প অল্প করে জমাচ্ছিলেন তারা। এভাবেই দিনের পর দিন জমতে জমতে সঞ্চয় দাঁড়ায় প্রায় 2 লক্ষ টাকায়। কিন্তু জমানো টাকা বের করতেই সামনে আসে ভয়াবহ চিত্র। উই পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে টাকার নোট, কোথাও নোট ছিঁড়ে গেছে, কোথাও আবার এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে চেনারই উপায় নেই। মুহূর্তেই যেন থমকে যায় তোফাজ্জলের সংসার। যে টাকাগুলো হাতে নিয়ে ভবিষ্যতের কথা ভাবতেন, সেই টাকাগুলোই এখন হাতে নিয়ে কাঁদতে হচ্ছে। চোখের সামনে নিজের কষ্টের উপার্জন এভাবে নষ্ট হতে দেখা, তার চেয়ে আর অসহায় দৃশ্য কি হতে পারে? আমার ছেলে নাই, আমার হলো 3টে মেয়ে। আমার 3টে মেয়ে, তারা বিয়ে শাদী দিয়েছি। আমার খুব কষ্ট টাকা, এরকম পরিশ্রমের শেষ হয়েছে। আমার স্ত্রীও কর্ম করছে, 3 মাসায় কর্ম করছে। এই টাকার সঙ্গে জড়িয়ে ছিল কত স্বপ্ন। হয়তো সংসারের কোনো বড় প্রয়োজন মেটাবেন, হয়তো বিপদের দিনে কাজে লাগবে। অভাবের সংসারে জমিয়ে রাখা প্রতিটি টাকাই যে কত মূল্যবান তা তো তোফাজ্জলের মতো মানুষরাই সবচেয়ে ভালো জানেন। কিন্তু সেই স্বপ্নের সঞ্চয়ই আজ পরিণত হলো দুঃস্বপ্নে। তোফাজ্জলের 2 লক্ষ টাকা হয়তো অনেকের কাছে কেবল একটি সংখ্যা, কিন্তু সেই টাকার পেছনে রয়েছে বহুদিনের শ্রম, ঘাম আর অপেক্ষা। মাঠে কাজ করার পর পাওয়া উপার্জন থেকে বাঁচিয়ে রাখা প্রতিটি নোটের সঙ্গে মিশে আছে তাদের পরিবারের ছোট ছোট স্বপ্ন। আর সেই স্বপ্নগুলোই যেন আজ উই পোকার সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে গেছে। কখনো মানুষের সবচেয়ে বড় সঞ্চয় থাকে ব্যাংকে নয়, থাকে তার ছোট্ট ঘরের কোনো নিরাপদ কোণে। আর সেই সঞ্চয় যখন নিজের চোখের সামনে হারিয়ে যায়, তখন ক্ষতির হিসাব শুধু টাকায় হয় না। তোফাজ্জলের 2 লক্ষ টাকা নষ্ট হয়েছে, কিন্তু তার সঙ্গে নষ্ট হয়েছে বহুদিন ধরে জমিয়ে রাখা এক টুকরো ভবিষ্যৎ। এখন তাই টাকার বান্ডিল নয়, তোফাজ্জলের হাতে পড়ে আছে কেবল ছেঁড়া নোট আর একরাশ দীর্ঘশ্বাস। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্য সংবাদের সাথে আরো যা থাকছে। সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ড, 16 বাংলাদেশের মৃত্যু, নিহতদের পরিবারে চলছে শোক।
বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। স্থানীয় প্রবাসীরা জানান, রোববার দুপুরে রিয়াদের এই কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 16 জন বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন রয়েছেন। ঘটনার পর রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সৌদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছেন। নিহতদের মরদেহের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে এবং কেন হলো তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে। এ ঘটনায় সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রাঙ্গণে জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার এনডিসি। সঞ্চালনা করেন দূতাবাসের 3য় সচিব মোহাম্মদ মামুনুর রশিদ তালুকদার। দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের বাণী পাঠ করেন শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব সোহাগ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দার বাণীও পাঠ করা হয়। সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, প্রতিটি শহীদ পরিবারের কাছে আমরা ঋণী। এ সময় তিনি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে 4th ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস 2026। 25 অক্টোবর বার্মিংহামের বিংলি হলে পর্দা উঠবে বর্নার্ড হয়ে আয়োজনের। ব্রিটেনের কার্ডিফ জালালিয়া মসজিদে দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত, আয়োজন পরিণত হয় মিলন মেলায়। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 62.25% সন্তোষ শিক্ষামন্ত্রীর। এবং সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ড, 16 বাংলাদেশের মৃত্যু, নিহতের পরিবারের চলছে শোক। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।